টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমাদের হাতে আছে। যদিও আমরা জানি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গত মাসের চলতি মাসের 21 তারিখেই এইটি মেমো আকারে, যে পলিসি মেমো আকারে প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা ইতোমধ্যে হয়েছে। আজকেও আমরা সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই সেটি 19 এপ্রিল 2026 তারিখে এটিও একটি আকারে বেরিয়েছে, যে আইন আকারই হোক বা যেটি প্রজ্ঞাপন আকারই হোক, সেটি হচ্ছে যে গ্রিন কার্ডধারীদের বিতরণে ইউএসসিআইএস এর অধীনে আরেকটি নতুন বিভাগ গ্রিন কার্ড রিভোকেশন ইউনিট এটি খোলা হয়েছে। অর্থাৎ ঘুরে ফিরে আমরা সবই দেখছি একই, অর্থাৎ গ্রিন কার্ডধারীদেরকে কিভাবে এই দেশ থেকে বের করা যায়। সবাই নয়, নিশ্চয়ই সবাই নয়, যারা বৈধ উপায়ে আছেন, যাদের কোনো রকম কোনো সমস্যা নেই, অর্থাৎ যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রেই এই বিষয়গুলো একের পর এক অনেক কিছু নিয়মকানুন তৈরি করা হচ্ছে এবং সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সম্পর্কে যে সর্বশেষ তথ্য সেটি কি আছে সেটা নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইন বিশেষজ্ঞ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল এবং কমিউনিটি লিডার। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন এবং ইন্ট্রোডাকশনের জন্য। রানা ভাই, অ্যাজ অলওয়েজ ইউ আর দি বেস্ট। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং বাসিতে হলো ঈদ মোবারক। মাত্র 2 দিন আগে ঈদ গেছে, আমরা এই ঈদ তো 3 দিন পর্যন্ত করতেই পারি, সুতরাং সেই হিসেবে আজকের দিনও আছে, সুতরাং আপনাকে ঈদ মোবারক। আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে ঈদ মোবারক দিয়ে আজকে শুরু করি। জি, তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে অনেক কথা বলেছি। বিষয়টি ধোঁয়াশা, বিষয়টি পূর্ণাঙ্গ নয়, আসলে কি হচ্ছে, এই ধরনের কথাবার্তা আমরা শুনি। কিন্তু তার আগে আমরা দেখেছি যে 19 এপ্রিলও একটি সার্কুলার হয়েছে, সেটিও যেটি আমরা দেখেছি যে গ্রিন কার্ড রিভোকেশন ইউনিট নামে, অর্থাৎ ইউএসসিআইএস এর অধীনে আরেকটি নতুন বিভাগ খোলা হয়েছে। এটা আসলে কি, সেটি আপনার সাথে আলোচনা করার আগে একটু গুরুত্বটা আমি তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আমেরিকার ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস এর অধীনে সম্প্রতি এলপিআর অপারেশনস গ্রিন কার্ড রিভোকেশন ইউনিট বা লিগ্যাল পারমানেন্ট রিমুভাল অ্যাপারেটাস নামে যে ইউনিট বা কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে, তা নিয়ে ইমিগ্রেন্ট কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইমিগ্রেশন বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী এটি মূলত একটি নতুন বা রিভেটিং বা পুনঃযাচাই ব্যবস্থা, যেখানে কিছু স্থায়ী বাসিন্দার পুরনো ফাইল পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আসলে কি? খবরে যা বলা হয়েছে, ডিএইচএস বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ইউএসসিআইএস এর ভেতরে ট্যাকটিক্যাল অপারেশনস ডিভিশন নামে একটি কাঠামো গঠন করা হয়েছে, যার মধ্যে এলপিআর অপারেশনস, ডিন্যাচারালাইজেশন, ফ্রড ডিটেকশন এবং ন্যাশনাল সিকিউরিটি ইত্যাদি টিম রয়েছে। এদের কাজ হলো পুরনো গ্রিন কার্ড অনুমোদনের ফাইল পুনরায় যাচাই বাছাই করা, প্রতারণা বা ফ্রড, ভুল তথ্য বা নিরাপত্তার ঝুঁকি আছে কিনা তা দেখা, গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, প্রয়োজনে রেসিশন বা রিমুভাল প্রসিডিংস শুরু করা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি এখনও কোনো নতুন আইন নয়, বরং বিদ্যমান ইমিগ্রেশন আইনের আওতায় কঠোর প্রয়োগ বা স্ট্রিক্ট এনফোর্সমেন্ট হিসেবে দেখা হচ্ছে। তাহলে এরা কি গ্রিন কার্ড বাতিল করতে পারবে? হ্যাঁ, নির্দিষ্ট পরিস্থিতিতে ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কোর্ট গ্রিন কার্ড বাতিল করতে পারে, তবে সেটা ইচ্ছে মতো নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তাই যেসব কারণে গ্রিন কার্ড ঝুঁকিতে পড়তে পারে, তাহলে ইমিগ্রেশন জালিয়াতি বা ম্যারেজ ফ্রড, ফেক ডকুমেন্টস, আবেদনকালে তথ্য
গোপন করা, গুরুতর অপরাধ যেমন aggravated felony, certain crimes involving moral turpitude, সন্ত্রাসবাদ বা নিরাপত্তা ঝুঁকির অভিযোগ, দীর্ঘদিন আমেরিকার বাইরে থাকা ও রেসিডেন্স অ্যাবান্ডন করা এবং কন্ডিশনাল গ্রিন কার্ডের শর্ত পূরণ না করা। তাই প্রশ্ন জাগতে পারে, ইউএসসিআইএস কি সরাসরি গ্রিন কার্ড কেড়ে নিতে পারে? এর উত্তর অবশ্যই সব ক্ষেত্রে বলবো না। এটি সাধারণত 3টি ধাপে হতে পারে, যেমন রিভেটিং বা তদন্ত, অর্থাৎ ইউএসসিআইএস পুরনো ফাইল পুনরায় পরীক্ষা করে, এনওআইআর এর মাধ্যমে, অর্থাৎ তারা সন্দেহ করলে একটি নোটিশ পাঠাবে এবং এতে বলা হবে কেন তারা গ্রিন কার্ড বাতিল করতে চায়, এবং 3, ইমিগ্রেশন জাজের মাধ্যমে মামলা হলে, অর্থাৎ এরূপ ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত ইমিগ্রেশন জাজ দেন। গ্রিন কার্ড হোল্ডারদের আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে, অর্থাৎ ইউএসসিআইএস আজ সিদ্ধান্ত নিল আর কাল গ্রিন কার্ড বাতিল হয়ে গেল। বাস্তবে বিষয়টি এত সহজ নয়, তাই ভয় পাওয়ারও তেমন কিছু আছে বলে অন্তত আমি মনে করি না। আজকের বিষয়ের সামান্য একটু গুরুত্ব আমি তুলে ধরেছি বা সারমর্ম তুলে ধরেছি। আপনার কাছে এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিস্তারিত মতামত চাইব। এই যে গ্রিন কার্ড রিভিকেশন ইউনিট যেটি খোলা হয়েছে ইউএসসিআইএস এর আন্ডারে, এলপিআর রিমুভাল অ্যাপারেটাস যেটার কথা আমরা বলছি, আসলে এটি কি? এটি কি একটি আনুষ্ঠানিক নতুন বিভাগ নাকি বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ বলে আপনি মনে করেন? বিস্তারিত যদি একটু বলেন। রানা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ভেরি ইমপ্রেসড। লুক লাইক আপনি অনেক স্টাডি করেছেন, আপনি বিষয়টা অনেক সুন্দর করে বলে দিয়েছেন। তো আমি আরেকটু চেষ্টা করি আপনার সাথে সংযুক্ত করার জন্য। আপনি অবশ্যই বলেছেন একটা নতুন ইউনিট গঠন করা হয়েছে ইউএসসিআইএস এর অধীনে। এর অধীনে আমরা যতটুকু রিসার্চ করে দেখেছি, সেখানে 40 এমপ্লয়ি শুধু তারা নিয়োগ দিয়েছেন। তাদের কাজ হবে, যেমনটি আপনি বলছিলেন, রিএভালুয়েট করা কিছু কিছু গ্রিন কার্ড ধারী যারা গ্রিন কার্ড পেয়েছেন, সরকারের কাছে এমন তথ্য রয়েছে যে তারা বৈধ পথে বা সঠিকভাবে গ্রিন কার্ড পাননি। তাহলে কিভাবে তারা সেটা আইডেন্টিফাই করছেন? আমরা সবাই জানি ইউএসসিআইএস কে প্রচুর টাকা, প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে এগুলা রিচেক করার জন্য। যেমন এক্সাম্পলটা এমন হতে পারে, এমন কোনো মানুষ আছে যারা হয়তো এখানে আসছিল এক নামে, সেই নামকে বাদ দিয়ে অন্য নামে তারা অ্যাসাইলাম ফাইল করেছিল, অ্যাসাইলামও ডিনাই হয়েছে। আবার তারা ওই সেম অরিজিনাল নামে আবার ম্যারেজ করেছে, ম্যারেজ গ্রিন কার্ড নিয়েছে। সো অথবা অন্যদিকে বলতে পারেন, একবার তারা অ্যাসাইলাম হয় নাই বা অন্যবার অন্য নামে ফাইল করে আবার অ্যাসাইলাম হয়েছে এবং গ্রিন কার্ড পেয়েছেন। এই ধরনের প্রচুর তথ্য সরকারের কাছে আছে এবং সরকারি হিসাবে অ্যাজ অফ টুডে 39,000 গ্রিন কার্ড হোল্ডার তারা ইনিশিয়ালি আইডেন্টিফাই করছে। তাদেরকে চেক করবে, তাদেরকে যেমন আপনি বলছিলেন এনটিএ দেওয়া হবে, নোটিশ টু অ্যাপিয়ার বিফোর দি ইমিগ্রেশন কোর্ট। তখন ইমিগ্রেশন কোর্টে তারা যাবে, যেটা আপনি বলছিলেন, তারা দে আর এন্টাইটেল টু ডিও প্রসেস অফ ল। এটা এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে বাতিল করা যাবে না, কারণ দে আর এন্টাইটেল ফর ডিও প্রসেস অফ ল। হিয়ারিং হবে, হিয়ারিং এর পর যেমন ধরুন আপনার গ্রিন কার্ড বাতিল হয়েছে, বাতিল হওয়ার পরেও কিন্তু একটা কথা বলা হয় না, আইনের যত দ্বারা আকাশের যত তারা আইনের তত ধারা। যেমন আরেকটি আইন আছে ক্যান্সেলেশন অফ রিমুভাল। দেখা গেল আপনি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে 10 বছর আছে, 15 বছর আছে বা 5 বছরের বেশি অধিক সময় আছে, গ্রিন কার্ড রিলেটেড কোনো এই সমস্যা ছাড়া অন্য কোনো মেজর ক্রাইম বা কোনো কিছু করে নাই, সেক্ষেত্রে ক্যান্সেলেশন অফ রিমুভাল তারা ফাইল করে আবার পুনরায় গ্রিন কার্ড ফেরত পেতে পারেন। যে ডিপেন্ড করে, যেটা আপনি বলছিলেন, ডিপেন্ড অন দি সিচুয়েশন, যে যুক্তরাষ্ট্রে তার কন্ট্রিবিউশন কেমন আছে, তার ফ্যামিলি টাইজ আছে কিনা, পরিবারের অন্যান্য সদস্যরা সিটিজেন ক্ষতিগ্রস্ত হবে কিনা ওনার রিমুভালের ফলে, এই সমস্ত বিবেচনায় সেটা যদি কনক্লুশনটা এইভাবে বলি, যদি হাজার হাজার লোককে রিভোকেশনের আওতায় আনা হয়, সেক্ষেত্রে হয়তো 2-1 6 এইরকমকে হয়তো রিভোক করে দেশে পাঠানো সক্ষম হবে। অন্যথায় এই যে বলা হয় আইনের স্টিং অ্যাটাচ, বিভিন্ন সুতায় আবদ্ধ আছে বিভিন্ন আইনের কারণে বেশিরভাগ লোক এটা এফেক্টেড হবে না। বাট ইয়েস, ইট ইজ এ নিউ ব্যাটিং সিস্টেম, নিউ ইউনিট, এবং তারা আপ্রাণ চেষ্টা করবে মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য, ভয় দেখানোর জন্য, যাতে ইমিগ্রেন্ট কমিউনিটির ভিতরে একটা ফিয়ার সৃষ্টি করা হয়। সেটাই তাদের কাজ। যেটা আপনি বলছিলেন, এটা আমরা কনসার্ন হইতে হবে, বাট ওরই হবেন না। আপনারা যখন এই ধরনের এন্ট্রি রিসিভ করবেন, এটা হঠাৎ করে কাউকে অ্যারেস্ট করবে না ঘরে আসিয়া।
তাদেরকে নোটিশ জারি করা হবে। নোটিশ যখন দেওয়া হবে, আপনার টাইম থাকবে কোর্টে যাওয়ার, মাস্টার হিয়ারিং করা, ইন্ডিভিজুয়াল হিয়ারিং করার, আপনার বিভিন্ন আইনগত অধিকার সমূহ জাজের সামনে তুলে ধরার জন্য, আপিল করার জন্য এবং ক্যান্সেলেশন অফ রিমুভাল ফাইল করার সুযোগ পাবেন। ইট ইজ এ নিউ থিং, নিউ ব্যাকিং, নিউ সিস্টেম। শুধুমাত্র এগেইন তারাই ক্ষতিগ্রস্ত হবেন যারা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন অর্থাৎ মিথ্যা ভুয়া তথ্য, বানোয়ার তথ্য বা জালিয়াতির মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন। ম্যারেজ ফ্রড হিউজ, তাদের টার্গেট হচ্ছে ম্যারেজ ফ্রডের মাধ্যমে, ভুয়া বিবাহের মাধ্যমে যে বিয়ে করে যারা গ্রিন কার্ড পেয়েছে, যারা গেছে এমন কাউকে বিয়ে করেছিলেন উনি গতানুগতিকভাবে অনেকজনকে বিয়ে করেছে, একটা বিয়ে করেছে, ডিভোর্স দিয়েছে, আবার বিয়ে করেছে, আবার বিয়ে করেছে। দেখা গেল ওই মহিলার কাজে ছিল বিয়ে করা এবং ডিভোর্স দেওয়া। এই ধরনের সিরিজ অফ ক্রাইম যারা করেছেন তাদেরকে এটা আইনের আওতায় নেওয়া হবে। আর যারা ক্রিমিনাল কনভিকশন, যেটা রানা ভাই একটু বলেছেন যে দেখা গেল ওই সময় যখন গ্রিন কার্ড দিয়েছিল আপনাকে, ওই সময় সরকারের নথিতে কোনো তথ্য ছিল না যে আপনি ফেলনি বা কোনো মোরাল টার্টিটিউড টাইপ অফ কোনো ক্রাইম করেছেন, এরকম কোনো তথ্য ছিল না। বাট পরবর্তীতে তারা সেটা ফাইন্ড আউট করেছে। এবং আরেকটা কথা এখানে বলতে চাই, ইমিগ্রেশনের প্রত্যেকটি ফর্মে বলা হয় যে তোমাকে যে রিলিফ বা যে গ্রিন কার্ড দিলাম, যদি কোনো কারণে সরকার কাছে গোচরীভূত হয় যে এই গ্রিন কার্ড তোমাকে ভুল তথ্যের মাধ্যমে বা সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ এরর করেও গ্রিন কার্ড দিয়েছে, দে হ্যাভ এ রাইট টু টেক ইট ব্যাক। সো এটা প্রত্যেকটা ফর্মে লেখা থাকে, যদিও ওই ফর্মে ওই তথ্যগুলো কেউ পড়ে না এবং কেউ অবগত থাকে না। সো দিস ইজ সামথিং নিউ, দিস ইজ সামথিং টু বি ওয়ারি অ্যাবাউট ইট। বাট যখনই এনটি আসবে, এগেইন এনটি যখন আসবে, নিজের দিকে ধরা দিবেন না, আপনার পছন্দের আইনজীবীর মাধ্যমে সঠিক প্ল্যান নিয়ে আগাবেন এবং আশা করি everything will be fine. Back to you, Rana Bhai, about the LPR apparatus program. তো জনাব মোহাম্মদ মজুমদার, আপনিও বললেন, আমিও বলেছি, যে বিষয়গুলোর কারণে যে ব্যক্তিদের গ্রিন কার্ড বাতিল হতে পারে, এটি তো নতুন কিছু নয়, এগুলো তো বহু পুরনো থেকেই চলে আসছে। যদি কেউ মিথ্যে তথ্য দেয়, মিথ্যে ইনফরমেশন দেয়, মিথ্যে অনেক কিছু গোপন করে, তাদেরকে তো সর্বকালে, সর্বযুগে, সর্বশাসনকালেই এটাকে বিতরণ করা হয়েছে, সবসময় হয়েছে। তো এটা তো নতুন কিছু নয়। সুতরাং এই যে গয়রহভাবে বলা হচ্ছে যে গ্রিন কার্ড যারা আছে তাদেরকে বিতরণ করা হবে, এটা তো মোটেও বা আদৌ সত্য নয়। তাহলে সেক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে যে রিওপেন করা, ফাইলগুলো রিওপেন করা হবে, পুরনো ফাইল আবার খুঁজে দেখা হবে, তো এক্ষেত্রে অনেক গ্রিন কার্ড হোল্ডার আতঙ্কিত বোধহয়। সে কারণেই আপনি একটু ব্যাখ্যা করুন যে তারা ভাবছেন যে বহু বছর আগের ফাইলও খুলে দেখা হতে পারে আইনগতভাবে। এই আপনার কাছে যে প্রশ্নটি, আইনগতভাবে ইউএসসিআইএস কত বছর আগের ফাইল রিওপেন করে এই বিষয়গুলো খতিয়ে দেখবে? তো আমাদের ইনিশিয়াল রিসার্চে আমি যতটুকু পেয়েছি, এখানে কোথাও বলা হয় না কত বছরের আগের বা অতি সম্পত্তির কিনা, সেটা বলা হয় না। তবে যেটা আপনি একটু হাইলাইট করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে সরকারের তথ্য আছে, এবং সবচেয়ে বেশি তথ্য যিনি আজকে আমাদের এই বক্তব্য শুনছেন, উনি নিজে জানা উচিত উনি কয়টা বিয়ে করেছেন, কয়বার অ্যাপ্লিকেশন করেছেন। সুতরাং এটা আমাদের আজকের আলোচনার মাধ্যমে একটা গণসচেতনতা সৃষ্টি করা আমাদের কাজ। এর বেশি এখন আইনগত উপদেশও আমরা দিচ্ছি না, এবং আমরা শুধু সঠিক তথ্য দিচ্ছি। যেমন আপনি যেমনটি বলছিলেন, অনেকে ফেসবুকে বা যে কোনো একটা নিউজ পেপার লিখে দিচ্ছেন গণবিতায়ন, এটা কথাটা পুরোপুরি সত্য না। ডিন্যাশনালাইজেশন সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে সেটা সত্য না। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সম্পর্কে দেশে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এখানে আর অ্যাপ্লাই করা যাবে না, এই কথাটা কিন্তু সত্য না। যদি আমরা ওইটা নিয়ে পরে আলোচনা করব। সুতরাং আমরা যারা এখানে ল স্টাডি করেছি, বছরের পর বছর আইন নিয়ে কাজ করে আসছি, এবং তাদের অ্যানালাইসিসটা হবে রিয়েল অ্যানালাইসিস। এখানে বেশ কয়েকজন অ্যাটর্নি, আমি ওনাদেরকে নামেই বলতে হয়, যেমন রাজু মহাজন, শফিক সাহেব, ভেরি গুড অ্যানালাইসিস দিয়েছেন। আমি দেখতেই বোঝা যায় ওনারা ওই মেমোরেন্ডামের 6 পেজ প্রত্যেকটি পেজ পড়েছেন। তো আরেকজন এখানে যে কোনো ভাবে না, আমরা আমাদের এখানেও আমাদের আলোচক যারা আছেন, আপনারা আমাদের এখানে অ্যাটর্নি যারা আছেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান, অ্যাটর্নি মিরমিজান, অ্যাটর্নি মঈন চৌধুরী, এনারা যা প্রত্যেকেই কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করেছে। শুধু রাজু মহাজন বা যার কথা বললেন তারা নয়, আমাদের সম্মানিত যারা গেস্ট আছেন তারাও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।
জি অ্যাবসলিউটলি রাইট। জাস্ট অনেকে রাইট যারা এই জন্য আমার মূল কথা হচ্ছে যারা প্রফেশনাল তাদের থেকে অ্যাডভাইস নেবেন, তাদের মাধ্যমে কাজ করবেন। এখন যদি যেখানে অনেক কথা তথ্য ফেসবুকে মোস্ট অফ দি টাইম হাফ অফ দি টাইম বলবো তথ্যগুলো বিকৃতভাবে লেখা হয় এবং সঠিক ইংরেজি শব্দকে সঠিক বাংলায় নিয়ে আসা সেটাও কিন্তু অনেক সময় সম্ভব হয় না, কারণ ওই শব্দগুলো পাওয়া যায় না, অনেকটা অ্যানালাইসিসের প্রয়োজন আছে, রিসার্চের প্রয়োজন আছে। সুতরাং শব্দ প্রয়োগে ইংরেজি থেকে বাংলায় লেখার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। গণবিতায়ন এখানে শুরু হয় নাই, গণভাব অ্যারেস্ট শুরু হয় নাই, গ্রিন কার্ড সবাইকে বাজেয়াপ্ত করে দেশে পাঠানো হবে, এটা তথ্যটা কিন্তু ঠিক না। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে করা যাবে না, এটাও ঠিক না। সিটিজেনশিপ যারা আছেন সিটিজেনশিপকে কারিয়ে নেওয়া হবে, এই ধরনের শব্দগুলা কিন্তু এটা ঠিক না। সেটাই বলছিলাম রানা ভাই, ব্যাক টু ইউ। তো সেক্ষেত্রে আপনার কাছে যা আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে বিস্তারিত কথা বলবো, তবে আপনার কাছে যেটা জানতে চাই যে কোন ধরনের গ্রিন কার্ড হোল্ডার, যেহেতু এখানে বলা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারদের কথাই বলা হচ্ছে এবং এলপিআর কথাটা বলা হচ্ছে এখানে, এবং সেভাবেই রিমুভাল অ্যাপারেটাস গঠন করা হয়েছে, তো কোন ধরনের গ্রিন কার্ড হোল্ডার বর্তমানে বেশি ঝুঁকিতে আছেন বলে আপনি একজন অভিজ্ঞ লয়ার হিসেবে মনে করেন? সেটি কি ম্যারেজ বেসড, অ্যাসাইলাম বেসড, এমপ্লয়মেন্ট বেসড, নাকি ক্রিমিনাল হিস্ট্রি যাদের আছে সেই সকল ব্যক্তিদের? কাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি আছে? নাম্বার ওয়ান আমি বলবো যারা ম্যারেজ ফ্রড। আচ্ছা, গভর্নমেন্টের হিসাবে বেশিরভাগ গ্রিন কার্ড ম্যারেজ বেসড হয়ে থাকে এবং এদের একটি অংশ, সবাই না, একটি অংশ বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন পেশাগত যারা ম্যারেজ করে গ্রিন কার্ড দিয়ে থাকে, এই ধরনের যারা বিয়ে করেছেন তারা করি হইতে হবে যে তোমার এই ব্যাপারে। এবং ইভেন যদিও আপনি বিয়ে করার যথাযথ প্রমাণ থাকে, যথাযথ কাগজপত্র থাকে, যথাযথ ডকুমেন্ট সাবমিট করে থাকেন, স্টিল এত ইজি হবে না গভর্নমেন্টের পক্ষে, যেটা আপনি একটু হাইলাইট করেছেন, গভর্নমেন্টের পক্ষে এত ইজি হবে না শুধু 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 অভিযোগের ভিত্তিতে কাউকে ডিপোর্ট করা। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হবে যারা যেমন একাধিক অ্যাপ্লিকেশন করেছিলেন। অনেক লোক আছে এখানে, একটা অ্যাপ্লাই করেছেন অ্যাসাইলেম, সে অ্যাসাইলেম অ্যাপ্লাই করে এসে তার অ্যাপ্রুভ হয় নাই, আবার ভিন্ন নাম দিয়ে সে বিয়ে করেছেন, অথবা ভিন্ন নাম দিয়ে অনেকে আবার লটারি, একাধিক লটারি ফাইল করেছেন বিভিন্ন নামে, বিভিন্ন ফাস্টফুড বাংলাদেশে বানিয়ে নিয়ে আসছিলেন। সবাই না, এটা একটা গুটিগত অংশ ছিল, এদের একটি অংশ ঝুঁকির সম্মুখীন হবে। তবে আমি এই জিনিসটা আবার বলার চেষ্টা করি, আমরা যে আজকে কথা বলছি তারা এফেক্টেড হবে, যারা আমাদের কথা শুনছেন তারা নিজেরাই জানেন যে আমি কয়বার বিয়ে করছি, আমি যে বিভিন্ন নামে দিয়েছি, দে শুড বি অ্যাওয়ার অফ ইট। সুতরাং আমরা নাম বলতে হবে না তার জন্য। যারা এফেক্টেড হবে তারা কিন্তু অলরেডি শুনতে পাচ্ছেন আমাদের কথা, এবং তাদেরকে সতর্ক হতে হবে, তারা গুছিয়ে নিতে হবে কিভাবে ডিফেন্স করে। অনেক সময় সেই অনেক কিছুটা ডিফেক্টিভ যদি থেকেও থাকে সেটাকে রিপেয়ার করার সম্ভাবনা রয়েছে লয়ারদের মাধ্যমে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ক্যাটাগরিক্যালি প্রশ্ন করেছিলাম আইন বিশেষজ্ঞকে যে কোন ধরনের ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকতে পারেন। আমরা ধরে নিচ্ছি যে সেটা তো উনি বললেন। তো এই আমেরিকাতে প্রতি বছর কি পরিমাণ মানুষ গ্রিন কার্ড পাচ্ছেন? হাজার হাজার মানুষ পাচ্ছেন। তার মধ্য থেকে যদি আমরা বিশ্লেষণ করি, একদম চুলচেরা বিশ্লেষণও যদি করা হয়, এই যে ভুলগুলোর কারণে যে ব্যক্তিদের গ্রিন কার্ড রিভোক করা হবে বা বাতিল করা হবে, তাদেরকে হয়তো ডিপোর্ট করা হবে, তার সংখ্যাটা কত হতে পারে? কতজন হতে পারে? খুব পয়েন্ট, হ্যাঁ, 0.1-2% লোকের নয়, তার মানে 1%। তার থেকে অনেক কম হবে, বিকজ যেটা আপনি বলছিলেন প্রথম থেকে, কারণ ডিউ প্রসেস অফ ল অ্যাপ্লাই করা হবে, ট্রায়াল হবে, বিচার হবে। সেটা নিয়ে সেই প্রশ্নটা আপনাকে আমি করব, সেই প্রশ্নটি করব যে তারপরে ইটস নট ইজি। তো সেটাই বলছে যে যদি 100 জনের মধ্যে 1 লক্ষ লোকের মধ্যে যদি 1% লোক হয় তাহলে কয়জন লোক হবে? 100 লোক হবে, তাই না? তো সুতরাং এইটা তো এক সমুদ্রের সেই পানির মধ্যে 1 ফোঁটা ঝিনুক দিয়ে যদি পানি ছেড়ে দেন যেটার অবস্থায় সেটা। সুতরাং এইটা নিয়ে এত ভাবনার বা এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, যেটা আমরা বারবারই বলে থাকি, ভয় পাওয়ারও কিছু নেই।
যে বাড়িতে বা যেখানে যদি আপনার বাড়িতে আপনার অতিথিকে কোনো কারণে এসে অন্যায় করে থাকে বা চুরি করে থাকে, নিশ্চয়ই আপনি তাকে আদর আপ্যায়ন করে পোলাও কোরমা খাওয়াবেন না, তাকে বাড়ি থেকে বের করেই দেবেন। রাষ্ট্রীয় ক্ষেত্রেও তাই। সেরকম লোকের সংখ্যা কত? আপনার আত্মীয় আছেন 100 জন, 100 জনের মধ্যে হয়তো একজন মানুষ এসে অপরাধ করেছে, তাকে আপনি হয়তো বের করে দিয়েছেন। তাতে তো সব আত্মীয়রা খারাপ হয়ে যাচ্ছে না, সব আত্মীয়দেরকে সাথে আপনি সম্পর্ক রাখছেন না, তাদের সাথে বের করে, তা তো নয়। রাষ্ট্রীয় ক্ষেত্র ঠিক তাই, সুতরাং এটি ভয় পাওয়ার কিছু নেই। তো যেটি আপনি বলছিলেন যে ধরে নিলাম যারা অপরাধী করেছে, অপরাধ করেছে, ইউএসএস যদি খুঁজে বের করে, ভুল তথ্য বের করে, গ্রিন কার্ড নিয়েছে ভুল তথ্যের ভিত্তিতে, তাহলে যে এই যে গ্রিন কার্ডটা বাতিল হবে সেটি কি ইউএসসিআইএস, আমিও বলেছি, সরাসরি করতে পারে, নাকি নতুন যে ডিপার্টমেন্ট, যে গ্রিন কার্ড রিভোকেশন ইউনিট বা এলপিআর রিমুভাল অ্যাপারেটাস, তারা তো সরাসরি পারবে না, জাজের মাধ্যমে যেতে হবে? বা এই পুরো আইনি প্রক্রিয়াটি কিভাবে হবে? যারা অপরাধ করবে তাদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হবে এরকম, তাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের পর তারা যদি আইডেন্টিফাই করে XYZ এই যে ব্যক্তি, তার গ্রিন কার্ডটা অ্যাপ্রোপ্রিয়েটলি উনি ফান নাই, তারা এন্ট্রি অর্থাৎ নোটিস টু অ্যাপিয়ার, তারা এই কেসটা রেফার করবে ইমিগ্রেশন জাজের কাছে। দেন ইমিগ্রেশন জাজ ক্যাটাগরিক্যালি অভিযোগগুলো বলবে যে আপনি এত তারিখে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, আপনার এইটা একটা নাম ছিল, আরেকটা নাম ছিল, এই নামে আপনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, অন্য নামে অ্যাসাইলাম ফাইল করেছেন, ওই অ্যাসাইলাম ডিনাই হয়েছে, ওই অ্যাসাইলাম ডিনাই হওয়ার পর আপনি XYZ কে বিয়ে করেছেন, সেই বিবাহ ভিন্ন নামে করেছেন। Therefore you are committed a crime of material misrepresentation, and therefore you are directed to come back to the 26 Parallel Plaza to show cause why you will not be deported from the United States. অর্থাৎ আপনি এই যে নির্ধারিত কয়েকটা অপরাধের কথা বলা হবে, এই অপরাধগুলো করেছে, এই অপরাধগুলো করার কারণে আগামী এত তারিখে এতটার সময় 9 ঘটিকায় বা 10 ঘটিকায় বিচারক অমুকের সামনে হাজির হয়ে আপনাকে কারণ দর্শাতে বলা হয়েছে যে কেন আপনাকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে না। মোটামুটি এই ধরনের কথাগুলো লেখা থাকে এনটিএ বা নোটিস টু অ্যাপিয়ারে। সেক্ষেত্রে নোটিশ পাওয়ার যখন পাবেন আপনাকে হয়তো 3 মাস বা 2 মাস এরকম সময় দেওয়া হবে। সময়ের মধ্যে আপনি বসিয়ে নেবেন লয়ারের মাধ্যমে, কোর্টে যাবেন, ফার্স্ট ডেতে আপনি এটা অ্যাডমিট করবেন বা ডিনাই করবেন আপনার বিরুদ্ধে অভিযোগ, পরবর্তী দেশে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হবে, অর্থাৎ আপনি কি কি ডকুমেন্ট প্রমাণ করবেন যে না এটা মিথ্যা, এই অভিযোগটা সত্য না। সেক্ষেত্রে বিচারক যদি মনে করে যে আপনার গ্রিন কার্ডটা বাতিল করা প্রয়োজন, বাতিল করবে। অনেক ক্ষেত্রে তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করবে, অন্য কোনো রিলিফ আছে কিনা, তারা সো মাচ ওয়ে সেখানে থাকবে, সেটা এই মুহূর্তে বলা যাবে না। এই জন্য এক এক ধরনের অবস্থা এক এক রকম। দেখা গেল আপনি এখানে প্রসিডিং শুরু হয়েছে, সেখানে আপনি ওই সময় প্রসিডিং চলাকালীন আরেকটা কেস করবেন, বিকজ অ্যানাদার রিলিফ অ্যাভেলেবেল, অথবা আপনি আপিল করবেন, অথবা কোনো আপিল না করলে আপনি ক্যান্সেলেশন রিমুভাল অর্ডার যদি হয়ে যায়, ক্যান্সেলেশন অফ রিমুভাল, অর্থাৎ এই রিমুভাল বাতিল কেন বাতিল করা হবে না সেটা সরকারের উপর নোটিশ জারি করবেন আপনার লয়ার। কারণ আপনি 10 বছর ছিলেন, ট্যাক্স ফাইল করছেন, অন্য কোনো অপরাধ করেন নাই, আপনার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, আপনি মিলিয়ন ডলার ট্যাক্স পে করছেন, ভলান্টিয়ার কাজ করছেন, সরকারের নীতি নির্ধারণের একজন ছিলেন, ব্যাংকে চাকরি করছেন, সো মাচ কন্ট্রিবিউশন তুলে ধরবেন। সেক্ষেত্রে এইটাকে বলা হয় আন্ডার দি টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্সেস। সেক্ষেত্রে ইমিগ্রেশন জাজ বিচার করবে আপনাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা জাতীয় স্বার্থে প্রয়োজন আছে কিনা। আর যদি আপনাকে বহিষ্কার করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের সরকার বা যুক্তরাষ্ট্রের অন্য সিটিজেন কোনো ক্ষতিগ্রস্ত হবেন কিনা, এসব বিবেচনায় যদি মনে করা হয় যে আপনাকে বিতাড়িত করা হবে না, তাহলে করা হবে না। সুতরাং যেটা আপনি বারবার বলছিলেন, আমিও বলছিলাম যে এটা যদিও প্রসিডিউরটা শুরু করছে, যদিও আগে আইন ছিল, এটাকে বলা হয় কতগুলো আইন আছে, এখনো অনেক আইন আছে, আইনগুলো বাস্তবায়ন হয় না। বাট বর্তমানে যেহেতু এই অ্যাসাইলাম বা ইমিগ্রেশন বিষয়টাই হচ্ছে একটা পলিটিক্যাল ডায়ালগ, যে একটা সরকার আসবে সে বলবে সবাইকে গ্রিন কার্ড দিয়ে দাও, আর একটা সরকার আসবে কাউকে দিও না, এটা অল পলিটিক্যাল। এখন নভেম্বর ইলেকশনের পরে অন্য মেমো আসা শুরু হবে, আবার নেক্সট ইলেকশনে যখন নেক্সট প্রেসিডেন্ট আসবে তার অনেক এক্সিকিউটিভ অর্ডার থাকবে। ফার্স্ট এক্সিকিউটিভ অর্ডার হবে যে হোয়াট এভার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিড আই এম ডুইং আনডু অল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। যেমন এক কলমের খোঁচায় জো বাইডেনের সকল অধ্যাদেশকে বাতিল করেছেন ট্রাম্প,
আরেক প্রেসিডেন্ট আসি সেম থিং করতে পারেন, বলবো যে আমি এক কলমের খোসায় যত উদ্দেশ্য দেওয়া হয়েছিল, অপ্রয়োজনীয় ইউনিট গঠন করা হয়েছিল, অপ্রয়োজনীয় আইস গঠন করা হয়েছিল, বিদেশি রাষ্ট্রসমূহে ডিটেনশন সেন্টার করা হয়েছিল, এভরিথিং ইজ ইনভ্যালিড। তো সেটাও হইতে পারে, এবং ইটস ম্যাটার অফ টাইম, টাইম হিলস এভরিথিং, টাইম চেঞ্জ এভরিথিং, পলিটিক্যাল ইলেকশন চেঞ্জ এভরিথিং, ইলেকশন ম্যাটার স্পেশালি ফর immigration. অন্যান্য ল্যান্ড ল, প্রপার্টি ল, ব্যাংক্রাপসি ল, এভরিথিং রিমেইন সেম, বাট ইমিগ্রেশন ইজ এ ভেরি ভেরি ফ্লেক্সিবল, very unique issue. সেটা এনি টাইম ইট ক্যান বি চেঞ্জ, ইট ডিপেন্ড অন দি হু ইজ রানিং দি গভর্নমেন্ট। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার আপনার চমৎকার ব্যাখ্যা করার জন্য। আমরা বোধহয় এটি নিয়ে আর বেশি কথা বলতে চাই না। আমরা এরপরে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের সম্পর্কে সর্বশেষ আপডেটটা আপনার কাছে জানতে চাইবো। তবে অনেকক্ষণ ধরে দুজন দর্শক টেলিফোনে আছেন, তাদের ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। আপনি দয়া করে আপনার ফোনটি কি যদি স্পিকারে দিয়ে কথা বলেন, দয়া করে স্পিকারটি বন্ধ করুন, আর কানে যদি হেডফোন থাকে হেডফোনটি খুলে ফেলুন। জি, আসসালামু আলাইকুম। না, এখনো আপনার কথা বাড়ি খাচ্ছে, শুনতে পাচ্ছি না। না, আপনি কি টেলিভিশনটা সাউন্ড দিয়ে রেখেছেন? টেলিভিশন সাউন্ডটা কমিয়ে দিন। ওকে, হ্যালো। জি, এবার বলুন। ফ্যামিলি কি? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকারে কথা বলছেন, স্পিকার দিয়ে? না, অথবা আপনি বোধহয় ইন্টারনেট আপনার খারাপ, বোধহয় আপনি যে ফোন দিচ্ছেন ওয়াইফাইয়ের লাইনটি বোধহয় দুর্বল। হেডফোনটা খুলে ফেলুন। দর্শক, আপনি আবার প্রশ্নটি করুন। আপনি যা বললাম সেগুলো করে যদি স্পিকারে দিয়ে স্পিকারটি বন্ধ করুন, হেডফোন যদি দিয়ে থাকেন হেডফোন খুলে ফেলুন। আচ্ছা, আপনি আবার ফোন করুন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি রাজীব ফ্রম দিচ্ছি স্ট্যাটেন আইল্যান্ড থেকে। জি, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি প্রায়োরিটি ডেট 2010 সেপ্টেম্বর। জি। এখন আমি মেক শিওর হইতে পারছি না যে ইমেল অ্যাড্রেসটা বা আমার অ্যাড্রেস যেখানে আমি আছি এটা কনফার্ম করার জন্য কি করতে হবে। আপনারা আবেদন করেছিলেন কবে? 2010। 2010-এ আবেদন করেছিলেন ভাই বোনদের জন্য? জি, ওইটা রিসিপ্ট লেটারে দেখায়, প্রায়োরিটি ডেট দেখায় 2010 সেপ্টেম্বর। জি, তো এখন আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা আমি কনফিউজ যে আমার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা বা আমার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। মানে কোনো যোগাযোগ হচ্ছে না, এই জন্য কি এই প্রশ্নটা করছেন? মানে কোনো খবর পাচ্ছেন না ইউএসসিআইএস, সে কারণে? জনাব মোহাম্মদ মজুমদার, ওনার প্রশ্নের উত্তর কি আছে আপনার কাছে? আমার মনে উনি কনফার্ম করতে চাইছে ওনার ইমেল অ্যাড্রেস বা অ্যাড্রেস ওগুলো ঠিক আছে কিনা, বা ঠিক আছে কিনা সেটা জানার জন্য যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন, আপনি অনলাইনে অ্যাড্রেস চেঞ্জ আপডেট করতে পারেন অনলাইনে, অথবা AR11 ফাইল করতে পারেন। বাট বেস্ট থিং হলো অনলাইনে ফাইল করা। আবার যেহেতু আপনার 2010 সেপ্টেম্বরের আপনার প্রায়োরিটি, নেক্সট ইয়ারের মধ্যে আপনার কাছে ইনভয়েস এবং কেস আইডি আসবে, সেক্ষেত্রে আপনার এনি টাইম সিআপ ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে পারেন, ভেরি ইজি এডিট করা। মানে এখন যদি করতে চান সেটা হবে USCIS এর কাছে আপনি অ্যাড্রেস চেঞ্জ ইনফরমেশন অনলাইনে ফাইল করতে পারবেন, ফইয়া ফাইল করতে পারবেন, AR11 ফাইল করতে পারবেন। না, যেহেতু ওনার 2010 সালে আবেদন, আর আমরা এই মাসের ভিসা বুলেটিন যদি দেখি যে ফাইনাল অ্যাকশন যেটা আছে F4 ক্যাটাগরি ভাই বোন 8ই নভেম্বর 2008, তো সুতরাং এর মধ্যে কি ওনার আর কোনো মানে কোনো চিঠিপত্র পাওয়ার বা কোনো কিছু পাওয়ার কি সময় হয়েছে আদৌ? না, সময় হয় না। আমি আশা করি নেক্সট ইয়ারের মধ্যে উনি কেস ক্রিয়েশন নোটিশ পাবেন। কেস ক্রিয়েশন নোটিশ মিনস ন্যাশনাল ভিসা সেন্টার রেডি হবে আপনার কেস প্রসেস করার জন্য। এর আগে যদি উনি মনে করেন যে ওনার অ্যাড্রেস চেঞ্জ করা দরকার, যখন অ্যাপ্লাই করছেন সেখান থেকে যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, সেটা অনলাইনে উনি অ্যাড্রেস চেঞ্জ নোটিফিকেশন দিতেই পারেন USCIS-কে। সুতরাং USCIS তখন ন্যাশনাল ভিসা সেন্টারকে নতুন অ্যাড্রেস পাঠাবে, সেই অ্যাড্রেসে উনি সিটি পাবেন। তবে এখন সিটি
সিরিজটা যদি যদি ওনার ইমেল দিয়ে থাকে, অনেকে ইউএসসিআইএস যখন I-130 ফাইল করে অনেকে ওই জায়গা খালি রাখে, ইমেল দিয়ে থাকে না ওদের কাছে। সেক্ষেত্রে তারা সিআর কেস ক্রিয়েশন স্থিতি ওনার মেইলে পাঠাবে, যে মেইল উনি I-130 ফাইল করেছিলেন। অ্যান্ড অ্যাগেইন যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকে, উনি এখন ওনার কাজ হবে অ্যাড্রেস চেঞ্জ নোটিফিকেশনটা ইউএসসিআইএস কে দেওয়া। অনেক ধন্যবাদ রাজীব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি ওজন পার্ক থেকে বলছি। জি বলুন। মোহাম্মদ জাকির হোসেন। জি ভাই আমরা তো 3.5 বছর হয়ে গেছে আমরা ফ্যামিলি বেজ গ্রিন কার্ডধারী। জি। তো এখন আমার আম্মার পুরনো একটা পাসপোর্ট আছে আর কি, ডিজিটাল পাসপোর্ট না, ওটার আবার মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত। জি। এখন আমরা গ্রিন কার্ডের মেয়াদ আবার 2033 সাল পর্যন্ত আছে। এখন আমার আম্মা বাংলাদেশে যাই নাকি কোনো সমস্যা হবে? আমি অ্যাটর্নি সাহেবের কাছে মানে পুরনো যে পাসপোর্টটা আছে যেটা ডিজিটাল নয় বলছেন, সেইটা নিয়ে গেলে কোনো সমস্যা হবে কিনা, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব জাকির হোসেন। জনাব মোহাম্মদ এন মজুমদার। তো যুক্তরাষ্ট্রের থেকে আপনি বাংলাদেশে যাওয়ার প্রশ্নে ওনার কোনো অসুবিধা আছে কিনা সেটা ছিল ওর মূলত কোশ্চেনটা। নো প্রবলেম এট অল, আপনার গ্রিন কার্ড আছে, আপনার তো কোনো ফ্যামিলি বেস পেয়েছেন, আপনার তো কোনো সমস্যা থাকারই কথা না। তবে পাসপোর্টের বিষয়টা ডিজিটাল হোক আর নন ডিজিটাল হোক, যদি পাসপোর্ট ভ্যালিড থাকে পাসপোর্ট আপনি ইউজ করতে পারবেনই। আবার এখানে বলি, আপনার সবচেয়ে বিষয় হলো গ্রিন কার্ড ঠিক আছে কিনা। গ্রিন কার্ড আছে 2033 সাল পর্যন্ত আছে, সুতরাং আপনার যাইতে বা আসতে, আর যে পাসপোর্ট আছে সেটাও 2027 সাল, অর্থাৎ আরো 1 বছর আছে। নন ডিজিটাল যদি না হয়ে থাকে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সেটাই, কোনো সমস্যা থাকার কথা নয়। তবে যদি যাওয়া আপনার আম্মার দেশে যাওয়া দেরি থাকে, তাহলে যেহেতু আর মাত্র 1 বছর সময় আছে, আগের পাসপোর্টটি আমাদের নিউ ইয়র্কের এখানে যদি দেন বা এই কনসুলার অফিসে যদি জমা দেন, 1 মাসের মধ্যেই নতুন পাসপোর্ট চলে আসবে। সেটা নিলেন এবং পুরনো পাসপোর্টের সাথে থাকলেও সেটা দুটো একসাথে নিয়ে গেলে সেটা আরও ভালো হবে, যদি সেক্ষেত্রে যদি আপনার মনে কোনো সন্দেহ দেয়। কিন্তু আইনগতভাবে দুটোর ক্ষেত্রে, অর্থাৎ পুরনো পাসপোর্ট এবং আপনার যে গ্রিন কার্ডের মেয়াদ আছে, তাতে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে বা আসার ক্ষেত্রে কোনো সমস্যা আছে। তবে সবসময় মনে রাখবেন, যে দিন আপনি আসবেন সেই দিনের থেকে যেন 6 মাসের আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকে, মেয়াদ যেন থাকে, এটি একটু ভালো করে খেয়াল রাখবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমার নাম হাবিব, আমি মিশিগান থেকে বলছি। জি, আমার একটি প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটি হচ্ছে, এখানে যারা স্টুডেন্ট ভিসায় এসেছেন, জি, তারা যদি স্ট্যাটাস চেঞ্জ করার জন্য এখানে কোনো গ্রিন কার্ডধারী বা কোনো সিটিজেন পাত্রীকে বিয়ে করেন, জি, তাহলে ওনারা কি আমেরিকার ভিতরে ইন্টারভিউ, গ্রিন কার্ডের ইন্টারভিউ কি আমেরিকার ভিতরে দিবেন, নাকি বাংলাদেশে ওনাদেরকে ফেরত গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে আবার আসতে হবে? নতুন যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের যে নিয়মটা হয়েছে সেইটার ব্যাপারেই আপনার প্রশ্ন, জনাব এন মজুমদার। ফার্স্ট অফ অল, যদি গ্রিন কার্ডধারীকে বিয়ে করে থাকেন, এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাভেলেবেল না, বিকজ অফ দ্য প্রায়োরিটি ডেট। তবে একটা সুসংবাদ বলি, জুন ভিসা বুলেটিনে দেখা গেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাভেলেবেল গ্রিন কার্ডধারীদের জন্য। গ্রিন কার্ডধারী বিয়ে করলেও আপনি জুন মাসে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে পারবেন। তবে ফাইল করার নতুন পলিসি মেমোরেন্ডাম, যেটার কথা আমরা বলা শুরু করতেছি এখন, সেখানে বলা হয়েছে স্ট্রিক্ট ভেটিং হবে, যে আপনাকে গ্রিন কার্ড এখানে দেওয়া হবে কেন কেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড দেওয়া হবে, এবং যুক্তরাষ্ট্রের থেকে গ্রিন কার্ড দেওয়াটা টোটালি ডিসক্রিশনারি, ডিপেন্ডিং অন দি অফিসারকে স্ট্রিক্টলি বলা হয়েছে। তারা খতিয়ে দেখবে আপনি এখানে কেন আসলেন, কিভাবে আসলেন, কি কাজ করেন, আসল উদ্দেশ্য কী ছিল, এবং এখানে আসার পরে আপনি কোনো প্রকার ক্রাইম করেছেন কিনা, কোনো প্রকার যারা স্টুডেন্ট বিষয় বিশেষ করে আসছেন স্কুলে এনরোল হয়েছেন কিনা, এনরোল হয়ে থাকলে সেখানে ফে করেছেন কিনা, কোনো প্রকার সাবওয়ে টিকেটে মোরাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন কিনা। দে আর লুকিং টু ভেরি ভেরি সিরিয়াসলি এই নতুন পলিসি মেমোরেন্ডাম, যেটা 6020199, এতে 5 ফেজ বলা হয়েছে, ওভার অ্যান্ড ওভার, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, যে সেটাকে খতিয়ে দেখা হয়। তবে এখানে একটা ভালো জিনিস সেটা বলি,
policy memorandum cannot supersede the law. Law cannot supersede the constitution. এটাকে বলে hierarchy of law. যারা এডুকেশন অফিসাররা গ্রিন কার্ড দিবে তাদের সামনে পলিসি মেমোরেন্ডামও থাকবে এবং সাথে সাথে কনস্টিটিউশন থাকবে। 1952-তে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আইন হয়েছে, সে আইনের যত পলিসি মেমোরেন্ডাম যত এক্সিকিউটিভ অর্ডারে হোক, সেটা দ্যাট হ্যাজ টু বি আন্ডার দি পারভিউ অফ দি ল। তো সেক্ষেত্রে আমরা মনে করি আপনার এখানে অ্যাডজাস্টমেন্টটা স্টিল পসিবল, বাট ডিফারেন্সটা হবে আগে যেরকম অলমোস্ট অটোমেটিক বিয়ে করছেন গ্রিন কার্ড নিয়েছেন, বিয়ে করছেন গ্রিন কার্ড, বিষয়টা কিন্তু এমন না। তারা দেখতে হবে আপনাকে এক্সট্রা অর্ডিনারি হার্ডশিপ, এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস, আপনাকে লিগাল মেমোরেন্ডাল, লিগাল অ্যানালাইসিস করিয়ে দেখাইতে হবে যে আপনাকে গ্রিন কার্ড দেওয়া জাতীয় স্বার্থে, যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং আমেরিকান সিটিজেনের স্বার্থে গ্রিন কার্ড দেওয়া যথাযথ হবে। এবং পলিসি মেমোরেন্ডামটা জারি হওয়ার পরে বেশ কয়েকটা ইন্টারভিউ হয়েছে এবং যাদের ইন্টারভিউ হয়েছে, যে সমস্ত লয়াররা তার সাথে গিয়েছিল তাদের সাথে আমার কথা হয়েছে। এখন আর গ্রিন কার্ড তাদেরকে আর দিচ্ছেন না অন দ্য স্পট। আগে বলা হয়েছে ঠিক আছে, ইয়েস কংগ্রেচুলেশন, ইউর গ্রিন কার্ড ইজ অ্যাপ্রুভ। এখন বলা হচ্ছে আপনাকে জানান দেওয়া হবে নিউ পলিসি মেমোরেন্ডামের আওতায়, আমরা একটু খতিয়ে দেখতে হবে, সুপারভাইজারের সাথে কথা বলা হবে, আপনাকে জানাবো পরে। তো সুতরাং আমরা হাইলি এনকারেজ করব আপনি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য ফাইল করবেন, বাট আপনার লয়ারের মাধ্যমে ফাইনাল ডিসিশন নেবেন। আমরা এখানে ডিসিশন দিতে আসি নাই, বাট আমাদের ওপিনিয়ন ইট ইজ পসিবল, বাট দ্যাট হ্যাজ টু বি ভেরি ভেরি সিরিয়াসলি ইউ হ্যাভ টু অ্যানালাইজ অ্যান্ড গো থ্রু ইউর ওন লয়ার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব হাবিব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। আমি লাইনটা কেটে গেছে, একটা ফোন করছিলাম, সরি। আমি সেকেন্ড প্রশ্ন, আমি অ্যাটর্নি সাহেবের কাছে আমার আম্মার একটা বুকের আছে, তো আমাদের গ্রিন কার্ড দাঁড়িয়ে আমরা তো ফ্যামিলি বেস, হ্যাঁ প্রায় 3.5 বছর হয়ে গেছে। তো উনির একটা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট আছে, $91 দিত, তো প্রায় 3 মান্থ ধরে ওটা কেটে ফেলেছে। এখন বর্তমানে মানে 3.5 বছর ধরে আমার আম্মা দেশে যাচ্ছেন। এখন দেশে গেলে বা আসতে কি কোনো বিঘ্ন হবে? মানে পাবলিক চার্জ নিয়েছেন, ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিয়েছেন, তাই তো? এইটার ব্যাপারে আপনি ভয় পাচ্ছেন তো? জি ভাইয়া। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ। আপনি ভয় পাওয়ারের কথা অনেক কথা শুনছেন, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি খুবই নজর রাখি, খুবই কান রাখি। আমি এই পর্যন্ত শুনি নাই কাউকে ফুড স্ট্যাম্প নিয়েছিলেন, পাবলিক ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নিয়েছিলেন, এই অজুহাতে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে, এই ধরনের তথ্য আমার কাছে নাই। তো আমি বলবো আমি কমফোর্টেবল, স্টিল উনি যাইতে পারবে, আসতে পারবে, বাট ইউ নেভার নো, হয়তো ক্রেজি অফিসার খুঁজবে, সে হয়তো বলবে যে তুমি তো ক্যাশ নিয়েছো, তখন সেক্ষেত্রে কিন্তু ওই অফিসার কোনো ক্ষমতা নাই ওনাকে ফেরত দেওয়ার, ওনার কথা এনটিএ দিবে, পড়ে যাইতে বলবে, ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়ার মতো ক্ষমতা তার নাই, গ্রিন কার্ড বাতিলেরও ক্ষমতা নাই। হয়তো তাকে বলবে ঠিক আছে তুমি যাও, যাইয়া তোমার অত তারিখে কোর্ট ডেট আছে, খুব বেশি হলে সেটাই হবে। বাট আই এম শিওর কোনো এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না হওয়ার এই কথা। লাইক অ্যাগেন আমি আবার বলি, আমি এই পর্যন্ত শুনি নাই বা ফেভারেও দেখি নাই কাউকে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে বা গ্রিন কার্ড বাতিল করছে বিকজ সে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নিয়েছে। তো এতটুকু ছিল আমার অভিমত। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে সময় যেহেতু খারাপ, আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করেই যাবেন এই বিষয়টা। বলে আইনগতভাবে কোনো সমস্যা নেই, যেহেতু ক্যাশ অ্যাসিস্ট্যান্স নেওয়ার মতো সুযোগ ছিল বলেই নিয়েছেন। এখন এই মুহূর্তে তারা বলছে যে পাবলিক চার্জ নিলে এই করবে ওই করবে, সেটা কতটুকু বাস্তবায়িত হবে বা করতে পারে এটা ওই অফিসারের উপরে নির্ভর করে। একজন ভালো থাকলে কিছুই করতে পারে, আর একজন করতেই পারে, সেটা এখন আপনার ভাগ্যের ব্যাপার এবং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নির্ঝর আক্তার, আপনি ফেসবুকে যে প্রশ্নটি রেখেছেন প্রশ্নটি অসম্পূর্ণ, প্রশ্নটি ঠিক কেন এটা কি করেছেন ঠিক আপনি অনেক বড় প্রশ্ন করেছেন, এত বড় প্রশ্ন পড়া যাবে না, আপনি ছোট করে যদি লেখেন তাহলে হয়তো প্রশ্ন উত্তর দেওয়া যাবে। তো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস নিয়ে 1 মিনিট বা 2 মিনিটে আপনি বলবেন সর্বশেষ আপডেটটা কি আছে, এটা কতটুকু ভয় পাওয়ার মতো আছে, আদৌ আছে কিনা? থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট। সো এরপর যেমন 21 তারিখে এই মেমোরেন্ডামটা জারি করা হয়েছে, এর পরেও আমাদের জানার মতো
মানুষ ফাইল করছে এবং এরপরে ইন্টারভিউ হচ্ছে। তবে ইন্টারভিউ সমূহ এখন যেটা ইন্টারভিউ নিচ্ছে তারা হয়তো ফাইল করেছিল আরো 6 মাস আগে। সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ইতিপূর্বেকার দাখিলকৃত অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পিটিশন অ্যাডজুডিকেশন করতে গিয়ে বর্তমান পলিসি মেমোরেন্ডামকে তারা গুরুত্ব দিচ্ছে। তারা বলছে যে হ্যাঁ সবকিছু তোমার ঠিক আছে, তোমার বিয়েটা ঠিক আছে, দেখলাম তোমরা এটা অ্যাপ্রুভ করার মতো, বাট আমরা তোমাকে অ্যাপ্রুভ দিব না, কারণ নিউ পলিসি মেমোরেন্ডাম সম্পর্কে আমাদেরকে আরো একটু বিবেচনায় করে দেখতে হবে, আলোচনা করে দেখতে হবে, ইনভেস্টিগেট করে দেখতে হবে, তোমাদেরকে জানান দেওয়া হবে। ডিফারেন্সটা হচ্ছে ইতিপূর্বে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসে যখন যারা ইন্টারভিউতে যাইতেন সেখানে কংগ্রেচুলেশন বলা হইতো আই থিঙ্ক, এবং অ্যাটলিস্ট এতটুকু বলতো এভরিথিং ইজ ফাইন, I am going to send you my approval, or I'm going to send you my comment or something very soon. এক সপ্তাহের ভিতরে সিধি পাওয়া যেত কংগ্রেচুলেশন, ইউর গ্রিন কার্ড ইজ অ্যাপ্রুভ, অথবা 1 মাসের মধ্যে পাওয়া যেত যে ইউর কেস ইজ ডিনাইড। বর্তমানে তারা ডিনাইও করছেন না, অ্যাপ্রুভও করছেন না। তারা বলছেন 21শে মে পলিসি মেমোরেন্ডামে কতগুলো নীতিমালা দেওয়া হয়েছে, সেই গাইডলাইনে আমরা পুনরায় রিভিউ করবো আপনার ফাইল এবং আপনাকে জানান দেওয়া হবে। তবে আমি আবারও সবাইকে এনকারেজ করব, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ইজ স্টিল পসিবল, স্পেশালি যারা ডুয়েল ইন্টেনশন নিয়ে আসছেন। ডুয়েল ইন্টেনশন বলতে বোঝা যারা H1 নিয়ে আসছেন, যারা L1 নিয়ে আসছেন, অন্যান্য ক্যাটাগরি বিষয় নিয়ে আসছেন ভিজিট বিষয় ছাড়া, এবং ভিজিট বিষয়েও যারা আসছেন, আসার পরে যারা স্ট্যাটাস মেনটেন করছেন, স্ট্যাটাস মেনটেন করার কারণে আবার অ্যাডজাস্টমেন্ট ফাইল করতেছেন, অথবা অ্যাডজাস্টমেন্ট থেকে স্কুলে গিয়েছিলেন, কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশন নাই, মোরালটা অ্যাপ্টিটিউড করেন নাই, কোনো প্রকার ফ্রড নাই, রিয়েল ম্যারেজ, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড লিভিং টুগেদার, আপনারা একসাথে আছেন, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সংসার আছে, দ্যাট শুড বি ফাইন। আবার অনেকের প্রশ্ন যে না আমি এখানে করবো না, দেশে গিয়ে করবো, সে ব্যাপারে আপনাকে ইনহাউস কনসালটেশন নিতে হবে। কারণ যারা এখানে আনঅথরাইজড স্টে আছে, যেমন ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 1 বছর যদি থেকে থাকেন, এখন যদি আপনি চলে যান, আপনাকে 1 ইয়ার বার, 10 ইয়ার বার আছে, সেই বারকে উল্টাইতে হলে, অর্থাৎ সেই বারকে রিমুভ করতে হলে আপনাকে ওয়েভার ফাইল করতে হবে, এবং ওয়েভার প্রসেস অ্যানাদার টাইম। সো আপনি শুধুমাত্র জাস্ট একটা কথায় বলুন, যাদের মানে গয়রহভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে যেভাবে বলা হচ্ছে গ্রিন কার্ড হলেই আমেরিকা থেকে বের করে দেওয়া হবে, এটি সঠিক কি বেঠিক? সেটি যদি কোনো প্রকার ভুলপথে গ্রিন কার্ড পেয়ে থাকেন, সেটা যদি সরকারের কাছে তথ্য থেকেও থাকে, সে আপনাকে ইমিডিয়েটলি রিমুভ করা হবে না, আপনাকে ডিউ প্রসেস অফ ল অর্থাৎ কোর্টের প্রসিডিং এর সম্মুখীন হতে হবে। এবং অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস সেম থিং, যদি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ নাও হয়, সেক্ষেত্রে আপনার অন্যান্য লিগেল রিমেডি থাকতে পারে। সুতরাং আমরা হাইলি এনকারেজ করবো ফাইল করার জন্য, বাট ডু ইট কেয়ারফুলি, ডু থ্রু এ লয়ার। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। আমাদের হাতে সময় নেই, সময়ের দূরত্বে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং আজকে যে বিষয় দুটো নিয়ে কথা বলেছেন তার মুদ্রা কথা যেটি বলেছেন যে গ্রিন কার্ড হলেই যে মানুষকে এখান থেকে বের করে দেওয়া যাবে, এটা সম্ভবপর নয়। শুধুমাত্র যারা অপরাধ করেছে, ভুল তথ্য দিয়েছে, শুধু তাদের ক্ষেত্রে স্ক্রুটি করা হবে, সেটাও বের করা USCIS এর পক্ষে সম্ভবপর নয়, সেটাও জাজের কোর্টের মাধ্যমে যেতে হবে, সেটা অনেক প্রসিডিংস আছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আপনাকে আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি উদ্বুদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ। আমাদের এই লিবারেল অ্যানালাইসিস শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য। আপনাকেও ধন্যবাদ অসংখ্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে কথা বলেছি, গ্রিন কার্ডধারীদের বিতরণে USCIS এর অধীনে আরেকটি নতুন বিভাগ গ্রিন কার্ড রিভোকেশন ইউনিট, সেটা যাই করুক না কেন, এবং আরেকটি যেটা আমরা বলেছি পলিসি মেমো, যেটা গত 21 তারিখে হয়েছে, যার মাধ্যমে যাই হোক না কেন গ্রিন কার্ডধারী হলেই তাদেরকে বের করে দেওয়া হবে, এটি সঠিক নয়, কোনোভাবেই সঠিক নয়। শুধুমাত্র ভুল তথ্য দিয়ে যারা দিয়েছেন তাদের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য, তাদের জন্য এগুলো হয়তো বাস্তবায়িত হতে পারে, অন্য কারোর জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।